বাংলাদেশ সংস্কৃতি ফোরাম আয়োজিত আধ্যাত্মিক রাজধানী খ্যাত বৃহত্তর সিলেটের এই 10 গীতি কবি স্মরণে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি জনাব মোকাম্মেল চৌধুরী মেননকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথি হওয়ার বিপদ আছে, একটু বিপদটা হলো এটা যে তারপরে গান হবে। সো আমার বক্তৃতা যদি লম্বা হয় আপনারা প্রত্যেকে অসন্তুষ্ট হবেন, কারণ আপনারা ইউ আর ওয়েটিং ফর দ্য লিসেনিং দ্য সংস, এবং এই বিপদে পড়তে হয়। যে কারণে আমার বক্তব্য খুব একটা লম্বা আমি করব না, যদিও অনেক কিছুই বলার ছিল। আমরা যখন নিচে বসেছিলাম, কারণ অনুষ্ঠান হলো 4টায়, আমাকে আসতে বলা হয়েছে 5:15, আমি আসছি 5টায়। এসে আকরামুল ইসলাম সাহেবের সঙ্গে নিচে বসে কথা বলতেছিলাম এই সঙ্গীত সম্পর্কে, বিশেষ করে যাদের কথা এখানে আলোচনা হবে, রাধারমন দত্ত, যাদের গান গাওয়া হবে, হাসান রাজা, আর কুনশা, বাউল কামাল পাশা, শাহ আব্দুল করিম, দৈবিন শাহ, কফিল উদ্দিন, শেখ ওয়াহিদুর রহমান, সুবীর নন্দী এবং বাউল হাসান। বাউল হাসান হলো এখানে সর্বকনিষ্ঠ, যার জন্ম ছিল 1991-তে, উনি 2024-এ মারা গেছেন এবং সিলেটে অত্যন্ত জনপ্রিয় একজন গায়ক ছিলেন। এখানে রাধারমন দত্ত সবচেয়ে সিনিয়র, এখানে 1833-এ। যাদের নাম এখানে নাই, কারো কারো নাম হয়তো আমরা খুঁজছি। শীতলাং শাহর কথা বলা হচ্ছিল নিচে বসে, যার জন্ম 1808-এ। সৈয়দ শাহনুরের কথা আসছে, শাহনুরের জন্ম সম্ভবত আরও আগে, 1700 সালের দিকে, 1705, 1730, আরও আগে। আমার মনে হচ্ছিল যিনি গান লেখেন নাই হয়তো, সৈয়দ সুলতানের কথা। সৈয়দ সুলতানের জন্ম 1550-এর দিকে। সৈয়দ সুলতান অনেকগুলি বই লিখছেন, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বই নবী বংশ, যেটার উপরে ডক্টর আহমদ শরীফ পিএইচডি করছেন, এবং যেটার উপরে আয়েশা জালাল নামে একজন প্রফেসর, পার্সি, মুসলিম না, পার্সি, মুম্বাইয়ে, উনি যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করেন, তিনি পিএইচডি করছেন। এবং তিনি যখন বাংলাদেশে আসছিলেন, তিনি সুলতান, সে যেমন গেছেন হবিগঞ্জে সৈয়দ সুলতানের বাড়িতে, এবং সৈয়দ সুলতানের বাড়ি চট্টগ্রামেও দাবি করা হয়, সে কারণে উনি চট্টগ্রামেও গেছিলেন। বাস্তবে সৈয়দ সুলতান চট্টগ্রামে থেকেই লিখছিলেন এটা, কারণ আমরা ওই কাহিনীতে আমি যাবো না, কারণ সৈয়দ মুসা ছিলেন আরাকানে, এবং চট্টগ্রামে একসময় আরাকানের অংশ ছিল। এখানে শেখ বানুর নাম নাই, হবিগঞ্জের যিনি পাতিকারার শেখ বানু, যাকে বলা হয় যে নিশীথে যাইও ফুল বনে, যে গান, বিখ্যাত গান শচীন দেব বর্মনের, শচীন কর্তার সেই গানের রচয়িতা বলে। আমরা নিচে বসে আরও আলাপ করতেছিলাম আকরামুল ইসলাম সাহেবের সঙ্গে এই চর্যাপদ নিয়ে। তো আমি খুব মজা পাচ্ছিলাম যখন মুস্তফা সেলিম, তিনি অত্যন্ত কি বলবো গুরুত্বপূর্ণ এটি কাজ করছেন সিলেটের পক্ষে, বাংলাদেশের পক্ষে, যে নাগরী লিপি যেটি হারিয়ে গিয়েছিল, হারিয়ে যাচ্ছিল, এই নাগরী পুঁথিগুলাকে উনি বাংলায় অনুবাদ করিয়েছেন এবং প্রকাশ করেছেন। এটা কিন্তু এটার থেকে যে খুব পয়সা আসবে, লাভ হবে, মুনাফা হবে, তা না। এটা অত্যন্ত দায়িত্ববোধ থেকে উনি করেছেন, এবং নাগরী লিপিকে উনি মানুষের কাছে নিয়ে আসছেন। আমাদের ছোটবেলায়, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে নাগরী পুঁথি ছিল, এবং আমার মা কিন্তু নাগরী পুঁথি থেকে আমাদের নাগরী পুঁথি পরে আমাদের শোনাতেন। আমি বলতেছি 60-এর দশকের শেষ দিকের কথা। সো এই নাগরী পুঁথিগুলি প্রিন্টেড ছিল, প্রেস ছিল, প্রেসে ছাপা হতো, তার মানে নাগরী ভাষা প্রেস ছিল তখন পর্যন্ত। সো নাগরী প্রেস, তখন এই পুঁথিগুলো নাগরীতে প্রিন্ট হতো, এবং নাগরী ভাষায় আমার মা জানতেন, বাংলা যেমন জানতেন, নাগরী জানতেন। এবং আমার ছোট ছেলে একবার, কারণ নাগরী লিপি শেখা নাকি খুব সহজ, 2.5 দিন লাগে, এবং আমার ছোট ছেলে আসলেই 2.5 দিনের মধ্যেই নাগরী শিখে ফেলল। সো এই যে নাগরী লিপি যেটা হারিয়ে গিয়েছিল, সিলেটি একটি ভাষা, সেটি তিনি পুনরুজ্জীবিত করেছেন। এই যে নাগরীর সম্পর্কে বলা হলো গোপন ভাষা, তাই না? আমরা নিচে বসে কথা বলতেছিলাম সেই গোপন ভাষা সম্পর্কে। এই যে চর্যাপদের ভাষা, চর্যাপদের যারা পদকর্তা, যাদের মুস্তফা সেলিম বলেন, তাদের অনেকেই হয়তো সিলেটে চলে আসছিলেন যখন পাল বংশের পতন হয়। আমরা জানি যে বাংলা থেকে একাধিক বিখ্যাত পণ্ডিত তিব্বতে চলে গেছিলেন। আমরা অতীশ দীপঙ্করের কথা বেশি জানি, কিন্তু অতীশ দীপঙ্কর ছাড়াও আরও অনেকে চলে গেছিলেন তিব্বতে। কারণ তিব্বতে যে ধর্ম, বৌদ্ধ ধর্ম, যেটা তিব্বতে বৌদ্ধ ধর্ম মহাযানী, যেটা এটার যিনি প্রবর্তক, তিনি পদ্মসম্ভব। পদ্মসম্ভব গিয়েছিলেন বাংলা থেকে 8ম শতকে, এবং তাকে অনুসরণ করে যখন পাল বংশের পতন হলো, তখন
আরো অনেকেই যেতে শুরু করলেন, বিশেষ করে তাদের যে সৃষ্টি, তাদের কিতাব, বই, পুঁথিপত্র এগুলো ট্রান্সফার করলেন তারা তিব্বতে, ভুটানে, নেপালে, যাতে সেন বংশের আওতার বাইরে যেতে পারে। এটা মুস্তাফা সেলিম যেটা বললেন, তারা তাদের কেউ কেউ সিলেটে চলে আসতে পারেন। এই পদকর্তা যারা ছিলেন, যারা চর্যাপদ রচনা করেছেন, যেটা 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারে পেয়েছিলেন, নেপালের মহাফেজখানায়, এই পদকর্তাদের অনেকের নামের পিছনে কি ছিল? পা শব্দ ছিল, তাই না? কান্নপার কথা উনি উল্লেখ করেছেন, লুই পা ছিল। সবচেয়ে বিখ্যাত তিব্বতী যিনি কি বলবো পদকর্তা, যার 1000-এর মতো গান আছে, মিলারেপা। তো মিলারেপা কিন্তু তিব্বতী এবং একমাত্র মানুষ বলা হয় যে কৈলাস পর্বতের উপরে উঠছিল 1000 বছর আগে। মিলারেপার গুরু ছিল মারোপা। পা কিন্তু দেখেন নামের সঙ্গে আছে। মিলারেপার গুরু ছিল মারোপা। মারোপার গুরু ছিল কিন্তু নারোপা। নারোপা ছিল ভারতবাসী এবং মারোপা কিন্তু একাধিকবার ভারতে আসছেন, 2বার বা 3বার ওনার গুরুর কাছে। সো এই যে বাংলার সঙ্গে যে একটা সম্পর্ক তিব্বতে, এবং যেটা মুস্তাফা সেলিম বলল, এটা অনুসন্ধানের প্রয়োজন আছে যে পাল বংশের যখন পতন হয়, বিশেষ করে তাদের একটা অংশ যদি পশ্চিমে বা উত্তরে যায় আর একটা অংশ পূবে আসতেই পারে। সো এটা একটা নিঃসন্দেহে গবেষণার বিষয় যে এই পদকর্তাদের লেখায় সিলেটি ভাষা আসলো কিভাবে, ছিল কি না। আমার ছোটবেলা কাটছে হাওড় এলাকায়। তো এই যে হাওড় এলাকার যে সংস্কৃতি, বিশেষ করে বর্ষাকাল, হাওড় এলাকার বর্ষাকাল যাদের অভিজ্ঞতা আছে ওই সময়ের, যে এই 16 গুটি পাইপ, তাই না, 16 গুটি খেলা, ওই জাল মেরামত করা, দড়ি বলা, 3 গুটি খেলা, এছাড়া খুব বেশি কিছু করার ছিল না। তো ওই সময়ে এইসব গান বাজনা হইতো এবং যে সকল মানুষ যারা দেখতে আমাদের মতো কিন্তু আসলে আমাদের মতো না, যে সকল মানুষ দেখতে আমাদের মতো কিন্তু আমাদের মতো না, যেটা আমরা ওই নিচে বসে বলতেছিলাম ভাবের মানুষ, যারা ভবের মানুষ না, তাই না? বলছে ভবতরিয়া পারহিত গানের মধ্যে আছে না, ভবতরির কথা বলা আছে, তাই না, দুনিয়াবি বিষয়। তো ভব এবং ভাব, তো যারা ভবের মানুষ তারা এই ভবের জিনিস নিয়েই ব্যস্ত, ভবের পাগল তারা। আর যারা ভাবের পাগল তারা ডিফারেন্ট মানুষ। আমি একটু আগে মুস্তাফা সেলিমকে দেখাচ্ছিলাম এই যে কি ভালোবাসার 40 নিয়ম, তাই না, 40 রুলস অফ লাভ, এলিফ শাফাকের যে উপন্যাস, যেখানে শামসের যে 40 রুল বলা আছে, এই 40টা রুল আলাদা অন্য জায়গায় লেখা, এই উপন্যাসে ঢুকানো হয়েছে এগুলি জায়গা মতো 40টা, বাট এই 40টা কিন্তু আলাদা রচনা। এটা শামসের রচনা, যে শামস বলা হয় রুমির কি ছিল, গুরু ছিল, অল্টার ইগো বলে, যে অল্টার ইগো বলে, যেমন মানুষের মধ্যে বলা হয়, যারা সুফিজমে যারা বাউল তত্ত্ব করে বা অন্য কিছু, যে মানুষের মধ্যে পুরুষ এবং নারী দুইটা দিক আছে প্রত্যেক মানুষের, সে পুরুষ হোক নারী হোক, নারীতে পুরুষ ভাব আছে, পুরুষে নারী ভাব আছে, অল্টার ইগো বলে। চীনে আছে শব্দটা, চীনের 2টা শব্দ আছে, তারা বলে ইও এবং ইন, ইও এবং ইন সম্ভবত 2টা শব্দ আছে এরকম। সো এখানে অল্টার ইগো, সে রুমি এবং শামসকে বলা হয় যে একই আত্মা কিন্তু 2টা শরীর, যেখানে সুফিদত্তে আশিক এবং মাসুকের কথা বলা হয়। এই যে গানগুলি, এই গানগুলি অনেকগুলো গান আছে যেগুলো শুনলে মনে হয় যে প্রেমের গান, মানবিক প্রেমের গান, মানুষের প্রেমের গান, কিন্তু আসলে এটা ঈশ্বর প্রেমের গান। অনেক গান আছে যেটা ভাষা আমি বুঝি না, আমার মনে হচ্ছে আমি বুঝি, তাই না? আমরা অনেক সময় মনে করি না যে গানটা বুঝতেছি আমি, কিন্তু আসলে বুঝতেছি না, ওই লেয়ার থাকে, স্তর থাকে। সো যিনি জানেন, এটা ওই কালাম ভাই আছে এখানে, সার্জন সাহেব, পেট কাটে মানুষের, তো পেট কাটলে স্তর পাওয়া যায়, তাই না? একাধিক স্তর থাকে, চামড়া, তার নিচে চর্বির লেয়ার থাকে একটা, কারো ভারী চর্বির একটা লেয়ার থাকে, রং ডিফারেন্ট, দেন এরকম। সো এই স্তর থাকে, সে ভাষার মধ্যে এরকম স্তর থাকে। যে ভাষা আপনি বলতেছেন বা যে ভাষা আপনি শুনতেছেন তার পিছনে কিন্তু কিছু আছে, এই ভাষা বাণী বহন করে, তাই না? তো যে বুঝে সে বুঝে, যে বুঝে না সে বুঝে না। আমি বলতেছিলাম আকরামুল ইসলাম সাহেবকে, এই যে হাসন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়, তাই না? হাসন রাজায় কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। সো এটা একদম সিম্পল, একটা সাধারণ, একদম আপনি খেয়াল করেন, হাসন রাজায় কয় আমি কিছু নয়, কোনো যুক্তাক্ষর নাই, একদম সহজ বাংলায়, কিন্তু আসলে কি বলতেছে আমি কি বুঝতেছি?
এই বুঝার যোগ্যতা আমার আছে কিনা। আমার আরেকটা প্রিয় গান আছে যেটা মনে হচ্ছিল নিচে বসে, কালাসার গান। কালাসার জন্ম অনেক আগে, 1820 সালে। তো কালাসার একটা গান আমার খুব প্রিয় গান। গানের শুরুর চেয়ে ভিতরের শব্দগুলো চমৎকার। এটা হলো যে, আমার দয়াল পরশমণি রে, আমার মুর্শিদ পরশমণি রে, লোহারে বানাইলো কাঞ্চা সোনা, তাই না? সো এই যে গানগুলি যারা এই পদকর্তারা যারা লিখে গেছেন আমাদের শোনার জন্য, আমরা শুনি এবং ভুলে যাই। কেউ হয়তো মনোযোগ দিয়ে শুনি, কেউ আমরা শব্দের পিছনে যাওয়ার চেষ্টা করি, কেউ ভাবের পিছনে যাওয়ার চেষ্টা করি। এই যে যাদের এখানে স্মরণ করা হচ্ছে, এই 10 জন, তারা নিঃসন্দেহে সিলেটের সম্পদ, তারা বাংলার সম্পদ। তারা যা রেখে গেছেন আমাদের জন্য, আমাদের দায়িত্ব, আমাদের উচিত সেগুলো রক্ষা করা এবং সেগুলো চর্চা করা। মোকাম্মেল চৌধুরী মেনন এই কাজটা করতেছেন দায়িত্ব নিয়ে। এর আগেও ওনার অনুষ্ঠানে আমি আসছি, আমি অনেক আন্তরিক ধন্যবাদ জানাই এটা চালিয়ে যাওয়ার জন্য। এবং যারা এর সঙ্গে আমরা সমর্থন দিচ্ছি, যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং ভবিষ্যতেও মেননের এই অনুষ্ঠানগুলিতে, এই ধরনের অনুষ্ঠানগুলিতে আসার চেষ্টা করব, এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি। আল্লাহ হাফিজ।